সকালবেলা নেরুকে হাতের লেখা মক্স করতে হয়। পূবের উঠোনটার রোদ যতক্ষণ না পেয়ারাতলার ঠিক নিচটায় এসে পড়বে ততক্ষণ পর্যন্ত নেরুকে সেই দুরূহ কর্তব্যটি করেই চলতে হবে। এই নির্দেশ আছে তার উপর। ঋতুভেদের সীমানার কিছু ভেদ হয়, আপাতত এই পেয়ারাতলা। অবশ্য তার প্রতি আরও একটা নির্দেশ আছে, সেটা হচ্ছে তালপাতার গোছাগুলি ও দোয়াত কলম নিয়ে বসবার সময় এবং মক্স এর ওপর যে সেগুলি তুলে রাখার সময় ভক্তি ভরে মা সরস্বতীকে প্রণাম করা। প্রণাম মন্ত্রের সঙ্গে প্রার্থনা মন্ত্রও যুক্ত করা আছে। দেবীর প্রসন্নতা লাভের উপায়স্বরূপ বিদ্যা অনুশীলনের চাইতে স্তবস্তুতি প্রণাম প্রার্থনার উপরই নেরুর আস্থা বেশি। কাজেই শব্দবোধ এর পাতা যথাসম্ভব তাড়াতাড়ি মুড়ে ফেলে শব্দস্তুতিতেই সময় বেশি যায় তার। চোখটা বুজে রেখেও তেরচা কটাক্ষের কৌশলে পেয়ারাতলার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে পরম ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ করছিল সে পাততাড়িটি কপালে ঠেকিয়ে। তং তং দেবী শুভ্রবর্ণে রত্নশোভিত কুন্তল কর্ণে কণ্ঠে লম্বিত গজমতি হারে দেবী সরস্বতী বর দাও আমারে। লাগ লাগ বাণী কণ্ঠে লাগ, যাবৎ জীবন তাবৎ থাক, দুষ্ট সরস্বতী দূরে যাক, আমি থাকি গুরুর বশে, ত্রিভুবন পুরিত আমার যশে। দেবীর স্তবের কালে কিন্তু নেরু ভাবছিল দেবের কথা, সূর্যদেব। আশ্চর্য, নিষ্ঠুর সূর্যদেবতাকে যেন আন্তরিকভাবে মাতুল সম্বোধন করেও ভাগ্নের প্রতি তার মমতার কোনো প্রকাশ দেখতে পাচ্ছে না নেরু। পেয়ারাতলার নিচটায় আসা যেন কোনো গরজই নেই তার। অথচ তিনি সামান্য একটু কৃপা দৃষ্টিপাত করা মাত্রই নেরুর আজকের মতো যন্ত্রণা শেষ হয়। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একই স্তবস্তুতি কতক্ষণ ধরেই বা করা যায়। তবু কপাল থেকে কলম তালপাতা নড়ায় না নেরু, ঠেকিয়েই রাখে, একমাত্র ঠেকানোর ভঙ্গিতে। খুব যে বিদ্যে হচ্ছে, আহা মরে যাই, ছেলের কি ভক্তি রে। সত্যবতীর সানানো গলা বেজে ওঠে, বুকটা কেঁপে ওঠে নেরুর। উহ, যা মেয়েও, আর যা জেরা। তথাপি বাইরের প্রকাশে সত্যকে কেন স্বীকৃতি দেয় না নেরু? এইভাবে চোখ বুজে বিড়বিড় করতে থাকে। সত্যবতী হি হি করে হেসে উঠে একটা ঠেলা দিয়ে বলে, এখন যে বড় চোখ বোঝা হচ্ছে। এতক্ষণ কি করছিলি? বাবা, খালি চোখ পিটপিট আর পেয়ারাতলার দিকে তাকানি। আহ, সত্য। নেরু এবার পাতা কলম কপালে ঠেকিয়ে নামিয়ে সযত্নে জলচৌকির ওপর স্থাপিত করে বিরক্তি ব্যঞ্জন গম্ভীর স্বরে বলে, নমস্কারের সময় গোলমাল করছিস কেন? নমস্কার তো তুই সকাল থেকেই করছিস। এক পোর বেলা হয়ে গেল সেই এস্তক নমস্কার হচ্ছে, দেখিনি যেন। ইহ, দেখেছিস তুই? নেরু উঠোনের দিকে তাকিয়ে দেখে, মনে হচ্ছে যেন মাতুল সূর্যদেব এতক্ষণে সদয় হয়েছেন, পেয়ারাতলার ঠিক নিচটাতে কৃপা কটাক্ষ করেছেন। অতএব বুকের বল বাড়ে তার, দীপ্ত কণ্ঠে বলে, কত মক্স করলাম তখন থেকে? কই দেখি কত। বলেই সত্য একটা কাজ করে বসে। হাতটা একবার মাথায় মুছে চট করে মা সরস্বতীর উদ্দেশ্যে একটা প্রণাম নিবেদন করে নেরুর একমাত্র রক্ষিত তালপাতার গোছায় এক টান মারে। এই এই, ও কি হচ্ছে? শিহরিত নেরু ভয়ঙ্কর একটা ভয়ের সুরে বলে ওঠে, সত্য, তুই তালপাতায় হাত দিলি? দিলামটা কি? নির্ভীক স্বর সত্যর। আমি তো মা সরস্বতীকে পেন নাম করেই হাত দিয়েছি। পেন নাম করলেই সব হলো? তুই না মেয়ে মানুষ? মেয়ে মানুষের তালপাতায় হাত ঠেকলে কি হয় জানিস?
মেয়ে মানুষের তালপাতায় হাত ঠেকলে কি হয় জানিস না? সত্য ইতিমধ্যে নেরুর সারা সকালের শ্রমফল নিরীক্ষণ করতে শুরু করে দিয়েছে। বলা বাহুল্য, একখানি মাত্র পাতা কালি কলঙ্কিত, বাকি সবগুলোই নিষ্কলুষ নিষ্কলঙ্ক। কাজেই আর একবার তার হিহি করার পালা। খুব যে বলছিলি অনেক মক্স করেছিস, কই কোথা? দোয়াতে বুঝি কালির বদলে জল ভরেছিস, তাই চোখে টাওর হচ্ছে না? সত্যর বিদ্রূপের ভঙ্গি বড় তীক্ষ্ণ, কারণ উক্ত মন্তব্যের সঙ্গে সঙ্গে চোখের তারার পাতার যতটা সম্ভব কাছে নিয়ে এসেছে সে, মুখের কৌতুকের আলোর ঝলমলানি। এতটা সহ্য করা শক্ত। নেরুর এক হ্যাঁচকায় সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ক্রুদ্ধ স্বরে বলে, বেশ থাক, আমার বিদ্যে না হোক, তোর কি? নিজের কি হয় দেখ, বলে দিচ্ছি গিয়ে সবাইকে তালপাতে হাত দিয়েছিস তুই। আর কেউ বলে সবাইকে বলে দেওয়ার ভীতি প্রদর্শনে কাবু হয়ে পড়ে এবং আপোষের সুরে, আচ্ছা আচ্ছা, বেশ ভাই, দিলাম, ইত্যাদি অভিমানসূচক বাণী উচ্চারণ করে শত্রুপক্ষের মন নরম করে আনে। কিন্তু সত্যর মনোভাব আপোষবিহীন, তাই ভেতরে যাই হোক, বাইরে বিন্দুমাত্র বিচলিত ভাব দেখায় না সে। সমান জোরের সঙ্গে বলে, বলে দিবি তো দিবি, সবাই আমাকে কি করবে শুনি, শুলে দেবে? দেয় কিনা দেখিস, চালাকি নয়। কেন, মেয়ে মানুষ তালপাতে হাত দিলে কি হয়? কলকাতায় তো কত মেয়ে মানুষ লেখাপড়া করে। তোকে বলেছে করে? পড়লে চোখ কানা হয়ে যায়, তা জানিস? কক্ষনো না, মিছে কথা, বড্ডই তুই জানিস। যারা পড়ছে তারা অমনি কানা হয়ে যাচ্ছে। কলকাতা নামক অদৃষ্ট সেই দেশটার কদাচ কখনো যেখানে নাম কানে আসে, সেখানে সত্যি কোনো মেয়ে মানুষ লেখাপড়া করে কিনা এবং করলেই তাদের চক্ষু যুগলকে দৃষ্টিশক্তি সক্ষম রাখতে পারে কিনা, এ সম্পর্কে নাড়ু স্পষ্ট কিছু জ্ঞান নেই। তবু নিজের অভিমতকে প্রতিষ্ঠিত করতে প্রাণপণ চেষ্টা করে সে। এখন না যাক, আসছে জন্মে যাবে। অমনি না, আসছে জন্মে। তাদের আসছে জন্মটা তুই দেখে এসছিস বুঝি? আমি এই তোকে বলে দিচ্ছি নেরু, ওসব কিছু হয় না। বিদ্যে তো ভালো কাজ, করলে কখনো পাপ হতে পারে? লেখাপড়ার ব্যাপারে বুদ্ধি না খুললেও কূটতর্কের ব্যাপারে নেরু ওস্তাদ, তাই সে অকাট্য একটা যুক্তি প্রয়োগ করে। নারায়ণ পুজোও তো ভালো কাজ, করে মেয়ে মানুষেরা? ছুতেই তো পায় না। ভগবান বলে দিয়েছে, ভালো কাজগুলো বেটা ছেলেরা করবে, খারাপ কাজগুলো মেয়ে মানুষ করবে, বুঝলি? হ্যাঁ বলেছেন ভগবান তোর কান ধরে, ঝঙ্কার দিয়ে ওঠে সত্য। ভগবান কখনো এমন এক চোখে নয়, ওসব বেটা ছেলেরাই সৃষ্টি করেছে। বচসার শব্দ খুব মৃদু হচ্ছিল না। শব্দে আকৃষ্ট হয়ে পুণ্যি এসে দাঁড়ায় এবং সকৌতূহলে প্রশ্ন করে, কি সৃষ্টি করেছিলে বেটা ছেলেরা? সত্য মুহূর্তে অনুত্তেজিত ভাব পরিগ্রহ করে বলে, কিছু না, শাস্তরের কথা হচ্ছে। শাস্তর? পুণ্যি হালে পানি পায় না। সহসা এখানে শাস্ত্রালোচনা শুরু হলো কি বিবাদ, সেটা অনুধাবন করতে চেষ্টা করে। ইত্যাবস্বরে নেরু সেই বলে দেওয়ার সুর বলে ওঠে, সত্য সাহস কানা শুনবি পুণ্যি পিসি, তালপাতে হাত দিয়েছে, আবার বলেছে দিয়েছি তো হয়েছে কি? তালপাতে হাত, এটা আবার আর এক আকস্মিকতা। তালপাতাটা কি জাতীয় সহসা সেটা হৃদয়ঙ্গম করতে পারে না পুণ্যবতী। তালপাতটা কি রে? প্রশ্ন করে সে সত্যর দিকেই তাকায়, আর তাকে হাঁ করে দিয়ে সত্য হেসে হেসে দেওয়ালে পোতা পেরেকের খোঁচা একখানা তালপাতার হাত পাখা নেড়ে বলে ওঠে, এই দেখ, এই দেখ এখন হাতে পোকা পড়ল কিনা আমার। সত্য
নেরু চোখ পাকিয়ে বলে, মা সরস্বতীকে নিয়ে তামাশা করছিস তুই? প্রত্যেক সময় প্রত্যেক ব্যাপারই সত্য জিতে যায়, নেরু হারে। নেরুর মজ্জায় অবস্থিত পৌরুষবোধ এতে যথেষ্টই আহত হয়। আজ সহসা সত্যকে শান করবার একটা ছুতো পেয়ে নেরু আর উল্লাসের সীমা নেই। তাই সহসা করতলগত সেই শক্তিটাকেই অবহেলার বাজে খরচ করে ফেলতে পারছে না, রীতিমতো করে ভাঙিয়ে খেতে চাইছে চেখে চেখে। এবার আর হাসে না সত্য, বিরক্ত প্রকাশ করে। সেই ওর অভ্যস্ত ভঙ্গিতে জোড়া ভুরু কুঁচকে, হাঁদার মতো কথা কোস নে নেরু, তামাশা আমি মা সরস্বতীকে করছি না, করছি তোকেই। তালপাতে একটু হাত দিয়েছি তো কি কাণ্ডই করছিস, যেন সজ্ঞ মত্ত রসাতলে গেছে। শুধু হাত দেওয়া কেন, আমি তো লিখতেও পারি। লিখতেও পারিস? যুগপৎ নারী পুরুষ দুই কণ্ঠ উচ্চারিত হয়। এই সর্পাহত কণ্ঠবৎ শব্দ আড়ষ্ট হয়ে গেছে পুন্নি আর নেরু। কিন্তু নিষ্ঠুর সত্য ওদের সেই আঘাতপ্রাপ্ত চিত্তেই আরো আঘাত হেনে বসে। পারি তো, এই দেখ। ঝপ করে আলোচ্য তালপত্রখণ্ডের একখানা টেনে নিয়ে দোয়াতে কলম ডুবিয়ে পরিপাটি করে লিখে ফেলে, কর খল ঘট। লিখে অদৃষ্টের উদ্দেশ্যে আর একটা প্রণাম ঠুকে বলে, আরও কত লিখতে পারি। বিস্ময়ের ঘোর কাটতে কিছুক্ষণ লাগে। পুণ্যির চাইতে নেরুই বেশি বিস্ময়ত। সে দুরূহের কর্মের চেষ্টায় তার ঘাম ছুটে যাচ্ছে, এত অনায়াসিলে সেটা করে ফেলে সত্য। তাছাড়া কেমন করে? মা সরস্বতী কি সহসা ওর উপর ভর করেছেন, যেমন নাকি শুনতে পাওয়া যায় কবি কালিদাসের উপর করেছিলেন? লেখা শব্দ কটির ওপর চোখ রেখে ঝিম ধরে তাকিয়ে থাকে নেরু, আর পুণ্যি স্পর্শ বাঁচিয়ে তালপাতাখানার উপর ঝুঁকে পড়ে বিস্ফারিত নেত্রে বলে, কোত্থেকে শিখলি রে সত্য? কে শেখালে? শেখাতে আবার কার দায় পড়েছে? আমি নিজে নিজেই শিখেছি, দেখে দেখে। নিজে নিজেই শিখেছিস? দেখে দেখে? না তো কি। দোঁত কলম পেলি কোথায়? দোঁত কলম কে দিয়েছে? দোঁত কলম কে দিচ্ছে? সত্য ঝোঁকের মাথায় তার গোপন কথাটি প্রকাশ করে বসে। বটপাতার ঠুলি করে তার উপর পুঁই মেটুলির রস গুলে কালির মতন করি। তাজ্জব বনে যাওয়া দুটি প্রাণী ক্ষীণ কণ্ঠে বলে, আর পাত কলম? তোরা আবার হাঁ করা কথা কোস নে বাপু। পৃথিবীতে তালগাছ কি কেউ সিঁধুকে বন্ধ করে রাখেছে? না আকিঞ্চন হয়ে খুঁজলে সরকাঠি মেলে না? গিন্নির মতন মুখ করে ঝংকার দিয়ে ওঠে সত্য। ততক্ষণে বুঝি হদিশ পায় পুণ্যি। তা সেও গিন্নিদের মতো গালে হাত দিয়ে বলে, তাহলে তুই লুকিয়ে মক্স করিস? ধন্যি বাবা, কাউকে টেটটি পেতে দিস না। কখন হাত পাকাস? সত্য রহস্যের হাসিতে মুখ রঞ্জিত করে বলে, যখন তোরা থাকিস না। কিন্তু সত্য? পুণ্যি চিন্তিত স্বরে বলে, খেয়াল করে তো করছিস, দেখে আহ্লাদও করছিস, কিন্তু হাজার হোক মেয়ে মানুষ, এতে তোর পাপ হবে না? কেন পাপ হবে কেন? সত্য সহসা উদ্দীপ্ত তেজের সঙ্গে বলে ওঠে, মেয়ে মানুষেরা যে রাত দিন ঝগড়া কোন্দল করছে, যাকে বলে গালমন্দ সাবমন্নি করছে, তাতে পাপ হয় না, আর বিদ্যে শিখলে পাপ হবে বলি স্বয়ং মা সরস্বতী নিজে মেয়ে মানুষ নয়? সকল শাস্ত্রের সার, শাস্ত্র চার বেদ মা সরস্বতীর হাতে থাকে না? নেরুর আর বাক্যস্ফূর্তি নেই। এত বড় অকাঠ্য যুক্তির সামনে পড়ে গিয়ে যেন বিরাট একটা দৃষ্টির দরজা খুলে যায় তার চোখের সামনে। সত্যি তো বটে, মা সরস্বতী স্বয়ং নিজেই তো মেয়ে মানুষ। এত বড় স্পষ্ট সত্য কি করে এতদিন তার দৃষ্টির বাইরে ছিল? আর এই সত্যবতীটাই বা কেমন করে উদ্ঘাটন করে ফেলেছে সবাইকে, সেই সবাইয়ের ভুলে থাকা অথচ পরম স্পষ্ট কথাটাকে? নে পুণ্যি, ঘাটে যাই চ।
আলোচনা ইতি টেনে দিয়ে উঠে পড়ে সত্যবতী। আর দেরি করলে গিন্নিরা ভাত গেলবার জন্য হাঁক পারবে, ভালো করে চানই হবে না। কথাটা মিথ্যে নয়, জলে পড়লে সহজে আঁশ মিটতে চায় না এদের। সাঁতার দিতে দিতে হাঁপিয়ে না পড়া পর্যন্ত ভালো করে চান হয় না। চ বলে উঠে পড়ে গুন্নি। কিন্তু নেরুর সঙ্গে চোখে চোখে একটা ইশারা হয়ে যায় তার। কিন্তু না, অসৎ অভিপ্রায় ছিল না তাদের, বলে দেওয়ার মনোভাবটাও ছিল না তার। সত্যর গুণপনা সমাজে প্রকাশ করে সকলকে চমৎকৃত করে দেওয়ার উদ্দেশ্য ছিল। সত্য যে তাদেরই একজন, সত্যর মহিমাই তো তাদের মহিমা। কিন্তু সদভিপ্রায়ের ফল কি সবসময় সুস্বাদু হয়? হয় না, হয় না, সেইটাই আরেকবার প্রমাণিত হয়ে গেল নেরুর সত্যোদ্ঘাটনে। হুলুস্থুলু পড়ে গেল অন্দর বাড়িতে। প্রচ্ছন্ন বইতে লাগলো রামকালীর মেয়েকে আশকারা দেওয়ার আলোচনা, আর প্রত্যক্ষ চিৎচিৎকার পড়তে লাগলো সত্যের বুকের পাটার। ও কি ভেবেছে শ্বশুর ঘর করতে হবে না ওকে? করতে হবেও না। শিবজায়া তীক্ষ্ণ কণ্ঠে বলে, শ্বশুররা টের পেলে উদ্দেশ্যে হাত জোড় করে ত্যাগ করবে ও বউকে। মোক্ষদা বলে, হারামজাদি যখনই জটার নামে ছড়া বেঁধেছিল তখনই সন্দেহ হয়েছিল আমার, এখন বুঝেছি। রাসুর মা কোনোদিনই কোনো কথায় বড় থাকে না, কাজের পাহাড় নিয়েই কাটায় সারাদিন। কিন্তু আজকের এই অপরাধের আবিষ্কর্তা নাকি স্বয়ং তার পুত্ররত্ন। তাই বোধ করি একটু দাবি অনুভব করে কথা বলার। আস্তে আস্তে বলে, একে তো ঘরের একটা বউ, যা নয় তাই কেলেঙ্কারি করে গায়ে মুখে চুলকালি দিয়ে জন্মের শোধ লোকের কাছে হেয় করে রেখে গেল। তার উপর আবার মেয়েরাও যদি যা ইচ্ছে তাই করতে থাকে। কথা শেষ করে না রাসুর মা, শুধু দুটো পাতকি যে একই গরিষ্ঠের পর্যায়ে পড়ে সেটুকু ইশারা দেয়। কাঠ হয়ে তাকিয়ে থাকে ভুবনেশ্বরী, শুধু কাশীশ্বরী নীরব, তাঁর আর মুখ নেই। সমালোচনার উদ্দামতা কিছুটা স্তিমিত হলো। দিনতারিণী প্রায় মিনতির ভঙ্গিতে বলেন, যাকগে বাবা, ওই নিয়ে আর বেশি কথা কথিতে কাজ নেই শেষ ঠাকুরজি। প্রবাদে বলে, কথা কানে হাঁটে। কোন সূত্রে কার দ্বারা চলিত হয়ে কুটুমবাড়ির কানে উঠবে, হয়তো সেই নিয়ে কি একটা বিপত্তি বাঁধবে কে জানে। একে তো দিনতারিণী কথায় একটা অকল্পিত সম্ভাবনা উচ্চ রেখে টেনে ছেড়ে দেন। কাশীশ্বরীর সামনে আর শঙ্করীর কথা স্পষ্ট করে তোলেন না, তবু মোক্ষদা উচ্চ চিৎকারে ভবিষ্যৎবাণী করতে ছাড়েন না। সে তুমি যতই সাবধান হও বড় বউ, আমি এই আগ বাড়িয়ে বলে দিচ্ছি, ও মেয়ের কপালে অশেষ দুঃখ আছে। আজ নয় তুমি আমি চেপে গেলাম, কিন্তু ওকে নিয়ে সারা ঘর করবে, তাদের কি আর গুণ বুঝতে দেরি থাকবে? হবে না তো কি, বাপের শাসন না করলে কি আর বেয়ারা মেয়ে ছেলে শায়েস্তা হয়? দিনতারিণী আকুলের কুল হিসেবে ম্রিয়মাণ বলেন, তা তুমি না হয় রামকালীকে বুঝিয়ে বলো। রক্ষে করো বড় বউ, আমি আর হেয় হতে চাইনে। আমি লাগাতে যাব আর তিনি মেয়েকে শাসন তো দূরের কথা, উল্টে আরো আশকারা দেবেন। অগত্যায় দিশেহারা দিনতারিণী ভুবনেশ্বরীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। তা তুমিও তো সময়ান্তরে যখন তার মন মেজাজ ঠান্ডা দেখবে একটু বুঝিয়ে বলতে পারো মেজ বৌমা। পরের সত্যি যে মেয়ে তোমার স্বেচ্ছাচারী হয়ে উঠছে, পরের ঘরে পাঠাবে তো। ভুবনেশ্বরী অবশ্য এ কথার কোনো উত্তর দেয় না, দেওয়া সম্ভবও নয় তার পক্ষে। যদিও তার মেয়ের বিয়ে হয়ে গেছে, তবু গুরুজনদের সমক্ষে স্বামীর সম্পর্কে উল্লেখ্য যে যার পর নাই লজ্জাজনক। ভুবনেশ্বরী যে রামকালীর সঙ্গে কথা কয়, এত বড় লজ্জার কথাটা শাশুড়ি এই লোকসমাজে প্রকাশই বা করে বললেন কেন? ছি ছি।
লজ্জা প্রতিকারের আর কিছু না দেখে মাথায় ঘোমটাটাই আরও খানিকটা বাড়িয়ে দেখে মাথা হেঁট করে ভুবনেশ্বরী। তা মাথাটা আর ভুবনেশ্বরীর উঁচু করতে পারে কখনো? স্বামীকেও যে তার বড় ভয়। তবু বড্ডই চিন্তাগ্রস্ত হয়ে সে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। অহরহ সকলেই যে বলছে ও মেয়ে শ্বশুর ঘর করতে পারবে না। আসামিও এক, বিচারকও এক, শুধু কাঠগড়া আর অভিযোগটা আলাদা। তবে আসামিকে প্রথমেই হাজির করে না ভুবনেশ্বরী। তাকে শাসিয়ে রেখে এসে অনেক কৌশলে ভয়ানক একটা দুঃসাহসিক চেষ্টায় দিনের বেলায় একবার স্বামীর সঙ্গে দেখা করবার সুযোগ করে ফেলে সে। রামকালী যখন মধ্যাহ্ন বিশ্রাম করছেন সেই সময় কাছে এসে ঘোমটা দিয়ে দাঁড়ায়। রামকালী ঈষৎ আশ্চর্য হয়ে বলেন, কিছু বলবে? স্বামীর স্নেহকোমল সুরে সহসা চোখে জল এসে যায় ভুবনেশ্বরীর। উত্তর দিতে পারে না, শুধু ঘোমটাটা একটু কমায়। কি হলো? রামকালী মৃদু কৌতুকে বলেন, বাপের বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে? না। ভুবনেশ্বরী মাথা নেড়ে বাষ্পর ঊর্ধ্বস্বরে বলে, বলছি সত্যর কথা। সত্যর কথা? কেন? আর একটু হাসেন রামকালী। আবার কি মহা অপরাধ করেছে? হচ্ছেই তো সব সময়। অভিমানের আবেগে কথার জোরে আসে ভুবনেশ্বরী। তুমি তো সবই হেসে উড়াও। কথা তো শুনতে হয় আমাকেই। বাজে কথা গায়ে মাখতে নেই মেজবউ। বাজে? মেয়ে কি করেছে শুনলে? আর কি করেছে? লিখেছে। লিখেছে? লিখেছে কি? তা জানি না। নেরুর তালপাতে কি সব বইয়ের কথা লিখেছে। আবার নাকি আস্পর্ধা করে বলেছে আরও অনেক লিখতে পারে। বুকের পাটা কত, বাগান থেকে তালপাতা কুড়িয়ে সরকাঠি জোগাড় করে পুঁই মেটুলির রস দিয়ে লেখা শিখেছে। এরপর রামকালী চমৎকৃত না হয়ে পারেন না, বলেন, তাই নাকি? গুরুমশাইটিকে? নেরু নাকি? নেরু? নেরু বলেছে 7 জন্ম চেষ্টা করলেও নাকি অমন হরফ সে লিখতে পারবে না। বটে? কই তাকে একবার ডাক দাও তো দেখি। আসামি পাশের ঘরে অবস্থান করছে। ভুবনেশ্বরী তাকে চোখ রাঙিয়ে বসিয়ে রেখে এসেছে। স্বামীকে সে খুব বেশি দুশ্চিন্তিত করতে পেরেছে ভুবনেশ্বরী এমন ভরসা হয় না। শাস্তির মাত্রা কি তার তেমন গুরু হবে? অথচ লঘু শাস্তিতে কাজ হবে বলে মনে হয় না, কারণ সত্যর ভাব যথারীতি অনমনীয়। তাই স্বামীকে একটু তাতিয়ে তোলবার আশায় বলে, ডাকছি, বেশ ভালো করে শাসন করে দিও। শুধু যে আস্পর্ধার কাজ করেছে তা তো নয়, আতাল পাতাল কত সব তক্ক করেছে। কলকাতায় নাকি কোন মেয়ে মানুষ আজকাল লেখাপড়া শিখেছে, তাদের তো কই চোখ কানা হচ্ছে না। বিদ্যের দেবী মা সরস্বতী নিজেই তো মেয়ে মানুষ। এইসব বাচালতা তুমি একটু উচিত শিক্ষা দিয়ে বকবে মেয়েকে, বুঝলে? শেষাংশে মিনতি ঝরে পড়ে ভুবনেশ্বরীর কণ্ঠে। সরে গিয়ে পাশের ঘর থেকে ইশারায় ডাকে মেয়েকে। স্বামীর সামনে তো আর গলা খুলতে পারে না। সত্য নিজে হেড মুন্ডে দাঁড়ায়। কাঠগড়ায় এসে দাঁড়াবার পর এই পদ্ধতি সত্যর উত্তরদানকালে মুখ তোলে। রামকালী প্রথমটায় একটু অন্তত ধমক দেবেন এ আশা ছিল ভুবনেশ্বরীর, কিন্তু তিনি তাকে হতাশ করলেন। ভাবলে শূন্য কণ্ঠে সহজভাবে বললেন, তুমি নাকি লিখতে শিখেছ? মুখটা অবশ্য একটু পাংশু হলো সত্যবতীর। কই কি লিখেছ দেখি? অস্পষ্টে যা উত্তর দেয় সত্য, তার অর্থ এই, অপরাধের পর অপরাধের চিহ্ন সম্পর্কে সে ওয়াকিবহাল নয়। নেরু জানে। আচ্ছা ঠিক আছে, আবার লিখতে পারো? সত্যবতী মুখ তুলে তাকায়। কই বাপের চোখে তো রুদ্ররোষের চিহ্ন নেই। তবে বোধ হয় তেমন রাগ করেনি, তাই আবার সম্মতিসূচক ঘাড় নাড়ে সত্য। আচ্ছা কহ, লেখো দেখি। হাত বাড়িয়ে চৌকির পাশে অবস্থিত জলচৌকিতে রক্ষিত দোয়াত কলম ও খসখসে একখানা বালির কাগজ টেনে নেন রামকালী। বলেন, লেখো, যা শিখেছ লেখো। এ কি, এ যে হিতে বিপরীত। ধমক চুলোই যাক,
মেয়ের হাতে আবার কাগজ কলম তুলে দিচ্ছেন রামকালী। ভুবনেশ্বরী কি ডুগরে কেঁদে উঠবে, না নিষ্পন্দ চিত্তে অপেক্ষা করবে নাটকের শেষ দৃশ্যের জন্যে? অবশ্য এমনও হতে পারে, যাচাই করে দেখেছেন নেরুর কথা সত্যতা। সত্যি আগাগোড়া ব্যাপারটা নেরু চালাকিও তো করতে পারে। কিন্তু তাই কি? হতচ্ছাড়া মেয়ে তো অস্বীকারও করছে না। ততক্ষণ সত্য ঘাড় গুঁজে দু তিনটি শব্দ লিখে ফেলেছে। অবশ্য তালপাতার নিয়মে অধিক জোর প্রয়োগে কাগজপত্রে সামান্য সামান্য ক্ষতের সৃষ্টি হলো, কিন্তু লেখা হলো। রামকালী সেটা ঘুরিয়ে ফিরিয়ে বার কয়েক দেখে কোনো মন্তব্য না করে শান্তভাবে বললেন, কলকাতায় অনেক মেয়ে লেখাপড়া করছে, এ কথা তোমায় কে বলেছে? ছোট মামি। তাই নাকি? তিনি কোথা থেকে? ও, তিনি যে কলকাতারই মেয়ে, তাই না? এ উদ্দেশ্যটা ভুবনেশ্বরীকে, কিন্তু ভুবনেশ্বরী তো আর অত বড় মেয়ের সামনে গলা তুলে কথা বলতে পারে না, ঘাড় কাত করে সায় দেয়। তা তিনি জানেন লেখাপড়া? তোমার মামি? একটু একটু জানেন। বেশি করে কবে আর শিখতে পেল বেচারা? শুধু বলেছিল একজন মেম নাকি দিশি স্কুল খুলেছে, আর একজন সাহেব বিলিতি স্কুল খুলে দিয়েছে, কলকাতার মেয়েরা আর মুখ্য থাকবে না। মেয়েদের লেখাপড়া শিখে লাভ কি? তারা কি নায়েব গোমস্তা হবে? সকৌতুক হাসে মেয়েকে প্রশ্ন করলেন রামকালী। এবার সত্যবতীর তেজের পালা, সব সইতে পারে সে, সইতে পারে না ব্যঙ্গ। নায়েব গোমস্তা হতে যাবে কেন? লেখাপড়া শিখে নিজে নিজে রামায়ণ মহাভারত পুরাণ বইটই তো পড়তে পারে। কবে কথক ঠাকুর কোথায় পড়বেন বলে অপেক্ষিত আর করতে হয় না। মেয়ের এই ক্রুদ্ধ রুদ্ধি আর সগর্ব উক্তি কি রামকালীর খুশির খোরাক হয়? তাই আরও একটু উত্তপ্ত করতে চান তাকে। তা মেয়ে মানুষেরা তো বেদ পুরাণ জানবার দরকারই বা কি? এবার সত্যবতী স্থান পাত্র বিস্মিত হয়ে নিজ মূর্তি ধরে। এত যদি না দরকারের কথা হয় তো মেয়ে মানুষের জন্মাবারই বা দরকার কি? তাই বলো তো বাবা, শুনি একবার। মেয়ের এই দুঃসাহসে ভুবনেশ্বরীর বুক থরথর করে। অত বড় মানুষটার মুখে মুখে এতখানি চোপা? হবে না, হবে না, এ মেয়ে কখনো শ্বশুরবাড়ি করা সম্ভব হবে না। কিন্তু ভুবনেশ্বরীকে চমকে দিয়ে সহসা হেসে ওঠেন রামকালী, বেশ সশব্দেই। তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি লেখাপড়া শিখতে চাও? চাই তো, পাচ্ছি কোথায়? ধরো যদি পাও, তাহলে রাত দিন লেখাপড়া করব। অতটা করতে হবে না, নিয়ম করে কিছুক্ষণ পড়লেই হবে। কাল থেকে দুপুরবেলা এই সময় আমার কাছে পড়বে। পড়বে? ভুবনেশ্বরী আর কথা না বলে পারে না। হ্যাঁ, পড়বে, লিখবে। পুঁইমেটুলির কালি দিয়ে নয়, সত্যিকার দোয়াত কলমই দেব ওকে। বাবা? সত্যর মুখ দিয়ে মাত্র এই দুটি অক্ষর সম্বলিত শব্দটা বেরোয়, আর ভুবনেশ্বরী দু চোখে শ্রাবণ নামে। বসেছে কাব্যপাঠের আসর। ঋতুরঙ্গ কাব্য। বর্ষাখণ্ড শেষ করে প্রকৃতি দেবী সবেমাত্র শরৎখণ্ডর মলাটখানি খুলে ধরেছেন। এখনো তার ভেতরের শ্লোক পড়তে বাকি। এখনো কাশের বনে বনে শুরু হয়নি শ্বেত চামরের ব্যজনা রীতি। শুধু ভোরের বাতাসে লেগেছে অকারণ পুলকের স্পন্দন। শুধু আকাশের নীল দর্পণের স্বচ্ছতা, পাখিদের শিসে উল্লাসের তীক্ষ্ণতা। দেবী অনন্তকাল ধরে একই কাব্য আবৃত্তি করে চলেছেন। শেষ লাইনের পরই আবার গোড়ার লাইন। তবু সে কাব্য পুরনো হয়ে যায়নি, পুরনো হয়ে যায় না। অনন্তকালের মানুষের কাছে বয়ে নিয়ে আসে আশার বাণী, প্রত্যাশার স্বপ্ন, উৎসাহের সুর। উৎসাহের জোয়ার লেগেছে বাংলার গ্রামে গ্রামে। প্রতীক্ষার উৎসাহ। মা দুর্গা আসছেন, আসছেন বাপের বাড়ি, কৈলাস থেকে মর্তলোকে। এ কথা গল্প কথা নয়,
বাংলার অন্তরের সত্য বিশ্বাসের কথা। বৎসরান্তে মা মাতৃরূপে আর কন্যারূপের সমন্বয় সাধন করে নেমে আসেন মাটি মায়ের কোলে। এসে মায়ের কাছে সুখ দুঃখের কথা কন, বিদায়কালে চোখের জল ফেলেন। এ কথা কি অবিশ্বাসের? দেবতার সঙ্গে আত্মীয়তার বন্ধন পাতিয়ে দেবতাকে ঘরের লোক করে নিয়েই তো বাঙালির ঘরকন্যা। তাই তারা শিবের বিয়ে দেন, ইতুমনসার সাথ দেয়, ভাদুকে সোহাগ করে আর পার্বতীকে পৈতৃক গৃহে চোখের জলে বুক ভাসায়। আর সবাই তবু দেবদেবী। উমা যে এক্কেবারে ঘরের মেয়ে, মহিমায় তার সহস্র নাম থাক, আসল নাম যে সেই উমা নামটি। শরৎ পড়তেই ভিখারি বৈষ্ণবরা সেই কথা স্মরণ করিয়ে দিয়ে যায় খঞ্জনির তালে তালে। আয় মা উমা শশী, নিরখী মুখ শশী, দিবানিশি আছি আশার আশায়। হয়তো একটি গ্রামে একটি মাত্র ভাগ্যবানের বাড়িতেই কন্যারূপিণী জগন্মাতার পদার্পণ ঘটবে, কিন্তু গ্রামের প্রতিটি ঘরের অন্তর্বীণায় বাজছে আগমনীর সুর। এবারে আশ্বিনের প্রথম দিকেই পুজো, তাই ভাদ্র পড়তে পড়তেই সাজো সাজো রব। সংসারের নিত্য খাওয়া দাওয়া বাদে অন্য সব কিছু যে করা চায় মাসখানেকের মতো আয়োজন। পুজোর মাসে তো আর কেউ মুড়ি ভাজবে না, চিড়েও কুটবে না, মুরকি মাখবে না, পক্কান্ন রাঁধবে না, মেটে ঘরের দেয়ালও নিকোবে না। এমনকি সলতে পাকানো, সুপুরি কাটা, নারকেল কাঠি চাঁচা সবই সেরে রাখতে হবে দেবীপক্ষ পড়ার আগে। কোজাগরির পর আবার এসব কাজে হাত, আবার কাঁথায় ফোর তোলা, আর তার সঙ্গে সদ্য বিগত উৎসবের স্মৃতি রোমন্থন। ভাদ্র মাসে শুধু যে আগমনীর প্রস্তুতি তাও তো নয়, বর্ষার পর যে অনেক কাজ এসে জোটে গেরস্থর মেয়েদের। স্যাঁতসেঁতে বিছানা, কাঁথা, তোরঙ্গে তোলা কাপড়, চাদর, ভাঁড়ারের বৎসরের মজুদ বড়ি, আচার, মশলাপাতি, ডাল, কলাই সব কিছুকে টেনে টেনে ভাদুরে রোদ খাওয়ানো তো কম কাজ নয়। ভুবনেশ্বরীর মা নেই, ভাজেরা সংসারের গিন্নি। কদিন থেকে দুপুরভর এই কর্মকাণ্ড নিয়ে হিমশিম খাচ্ছে তারা। আজ পড়েছে নাড়ু নিয়ে, হাঁড়ি ভর্তি নাড়ু। নারকেলের নাড়ু করে মাচায় তুলে রাখতে পারলে মাসখানেকের মতো জলপানের দায় নিশ্চিন্তি। আর পুজোর মাসে ছেলেপুলের পাতে দুটো ভালো মন্দও দিতে হয়। ভুবনেশ্বরীর বড় ভাজ নিভাননী জোর হাতে নারকেল কুচ্ছিল, আর ছোট ভাজ সুকুমারী জাঁতা ঘুরিয়ে মুখ ভাঙছিল। হঠাৎ উঠোনের দরজায় শিক নড়ে উঠল। এই দেখো কাজের গুরু কামাই। নিভাননী নিচু গলায় বলে, কে আবার এখন বেড়াতে এলো কাজ পণ্ড করতে? নে ছোট বউ ওঠ, দুয়োর খোল। সুকুমারীর অবশ্য মনোভাবটা ঠিক বড় ভাজের সমর্থক নয়। একঘেয়ে কাজ করতে করতে বাইরের হাওয়া একটু ভালোই লাগে তার। নিভাননী যদি একটু গল্প গাছা করতে জানে, মুখ বুজে খালি কাজ আর কাজ। দরজা খুলে সুকুমারী উল্লাসধ্বনি করে বলে, ও মা কি আশ্চর্য! পূবের সূর্য কি পশ্চিমে উঠেছে আজ? না যার মুখ কখনো দেখিনি তার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। এহেন সংলাপে নিভাননীর বেজার মুখ কৌতূহলে সরস হয়। সে মুখ বাড়িয়ে বলে, কে এলো গো? কার সঙ্গে এত রসের কথা? এই যে ডুমুরের ফুল ঠাকুরজি, বলে সুকুমারী তাড়াতাড়ি ননদের পা ধোবার জল আনতে ছোটে। ভুবনেশ্বরী মুখের ঘোমটা নামিয়ে দাওয়ায় বসে পড়ে ধুলোপা ঝুলিয়ে। ভাদ্রের কড়া রোদে তার ফর্সা মুখটা লাল টকটকে হয়ে উঠেছে। ঘোমটা দেওয়ার দরুন চুলের গোড়ায় আর গলার খাঁজে ঘাম গড়াচ্ছে। এমন করে ভরা রোদে হেঁটে আসা ভুবনেশ্বরীর পক্ষে সত্যিই অভাবনীয় ঘটনা।
একে তো আশায় তার কম হয়, তাছাড়া যদি আশার বাসনা প্রকাশ করে পালকি করে পাঠিয়ে দেন রামকালী। যদিও এর জন্য বাড়ির আর 5 জন ঠেস টিটকিরি করতে ছাড়ে না। পাড়ার সমবয়সী বউরা বলে বাদশার বেগম, তবু রামকালীর নির্দেশ মেনে চলতেই হয়। কিন্তু আজ ব্যাপারটা কি? পা ধোবার জল আর গামছা এগিয়ে দিয়ে একখানা ঝালর বসানো হাত পাকা নিয়ে ননদকে বাতাস করতে থাকে সুকুমারী। একে তো গুরুজন, তাই আবার বড় ঘরের ঘরণী। কার সঙ্গে এলে? নিবারণী প্রশ্ন করে। ভুবনেশ্বরী কিন্তু সে কথার উত্তরের আগেই বলে ওঠে, পাখার ঝালর বসিয়েছে কে গো? কে আবার? ছোট গিন্নি। নিবারণী অগ্রাহ্যে মুখ বাঁকিয়ে বলে, রাত দিন তিনি সংসারের সভ্যতাতে পাহাড় কাটছেন। সুকুমারীর মুখটা চুন হয়ে যায়। ভুবনেশ্বরী তাড়াতাড়ি বলে, তা বাহার কাটা তো ভালোই, কেমন খাসা দেখাচ্ছে। হোক গে। নিবারণী আর একবার মুখ বাঁকায়। এখন অবধি তো গায়ে দোয়াতে শিখল না, কুলো পাশরাতে পারল না। ঢেকিশালে গিয়ে যা রঙ্গ, যদি দেখো তো বুঝবে। না পারে পাড় দিতে, না পারে হাতে পাতে নড়ে দিতে। পাড়া পড়শিকে তোয়াজ করে ডেকে এনে কাজ উদ্ধার করতে হয়। আসল কাজ চুলোয় দিয়ে ভাঁড়ারের হাঁড়ি কলসির গায়ে চিত্তির কাটে, শিকের দড়িতে কড়ির থোবনা গেথে আর পাখার ঘাড়ে শালুর ঝালর ঝুলিয়ে গেরস্তের সঙ্গে সিঁড়ি হবে। ভুবনেশ্বরী দেখে হিতে বিপরীত। এই সূত্র ধরে নিবারণী আরও কোথায় গিয়ে পৌঁছবে কে জানে। তাহলে তো আসল কাজই মাটি। ছোট ভাজকেই আজ তার দরকার। তবু ভুবনেশ্বরী আবার একটা ভুল চালই করে বসে। বসে এই জন্যই যে নিচু তলাদের নিন্দাবাজ করে ওপরওয়ালাদের প্রসন্ন রাখার যে চিরন্তন কৌশল, সেই কৌশলটা তার ভালো আয়ত্তে নেই বলেই। নিজের বাড়িতে তো সেই ভয়ে সে কথাই কয় না। দেখে ঘোমটা আর নীরবতা অনেক বিপদের রক্ষক। কিন্তু এটা নাকি ভুবনেশ্বরীর বাপের বাড়ি, তাই সাহসে ভর করে বলে বসে, কেন বাপু, এই তো বেশ ডাল ভাঙছে, মুড়ি ভাজতেও পারে। অত বড় একখানা শহরের মেয়ে আর কত পারবে? তা বটে। নিবারণী একটা উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, শহর কখনো চোখে দেখিনি, তার মর্মও জানি নে। ঘর সংসার বুঝি, আর বুঝি মেয়ে মানুষের সেখানে হেরে গেলে লজ্জায় মাথা কাটা যায়। বসো একটু, গুড়ের পানা করে আনি, রোদে এসেছ। রোদের সময় ঘরে কিছু থাক আর নাই থাক, আখের গুড়ে জলে গুলে তাতে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়ার রেওয়াজ এদিকে আছে। নিবারণীর মগজে সেই সহজটাই আসে, কিন্তু সুকুমারীর ওই গুড়ের পানা জিনিসটায় বিষম বিতৃষ্ণা। তাই সে বড় জায়ের ওপর কথা কওয়ার অসমসাহসিক কাজটাও করে বসে ননদের প্রতি সমীহে। সসংকোচে বলে ফেলে, কেন দিদি, মিচড়ি নারকেল গাছের ডাব তো পাড়ানোই আছে ঘরে। রয়েছে সেটা নিবারণীর মনে ছিল না, কিন্তু মনে পড়িয়ে দেওয়ায় অপদস্থের এক শেষ হয়ে যায় সে। কে জানে ননদ মনে করল কি না। ইচ্ছে করেই ডাবের কথাটা বিস্মিত হয়েছে সে। এই ছোট বউটা দেখতে ভালো মানুষ হলে কি হবে, টিপে ডান। কিন্তু এক্ষেত্রে নিবারণীকে মনের রাগ মনে চেপেই হাসতে হয়। হেসে বলতেই হয়, ওই দেখো, ভাগ্যিস মনে করলি ছোট বউ। আমার অমনিতর ভুলোমন হয়েছে আজকাল, বুঝলে ঠাকুরছি। ঠাকুর জামাইয়ের কাছ থেকে এবার একটা স্মৃতিশক্তির ওষুধ খেতে হবে। যা তবে ছোট বউ, দুটো ডাব কেটে আনগে। আহা, কেন ব্যস্ত হচ্ছ বড় বউ? ভুবনেশ্বরী অকারণে গলা নামিয়ে বলে, আমি এসেছি বিশেষ একটা দরকারে পড়ে, এক্ষুনি চলে যেতে হবে। ও মা, শোনো কথা। এক্ষুনি চলে যেতে হবে কি গো?
কি এমন বিশেষ দরকার পড়ল? এলেই বা কার সঙ্গে, যাবেই বা কার সঙ্গে? একা নাকি? একা? ভুবনেশ্বরী হেসে ওঠে। সে আর এ কাঠামোই হবে না। এসেছি পিসশাশুড়ির সঙ্গে। দুয়ার থেকে আমাকে ছেড়ে দিয়ে গেলেন, আবার ফিরতি মুখে ডেকে নিয়ে যাবেন। চুপিসারে চলে এসেছি, ঘরে কেউ জানে না। ঠাকুরজামাই? নিভাননী রহস্যের হাসি হাসে। ভুবনেশ্বরী নিভাননীর ঠাকুরজামাইয়ের প্রসঙ্গে মাথার কাপড়টা একটু টেনে বলে, তিনি তো ভিন গায়ে গেছেন রুগী দেখতে, নইলে আর এত বুকের পাটা? নিতান্ত কারে পড়েই আসা। পিসশাশুড়ি শোয়ের বাড়ি আসছেন শুনে খুব কাকুতি করে বলি, ওই পথ দিয়েই তো যাবে পিসিমা। তা সেদিকে ভালো আছে মানুষটা, কেউ স্মরণ নিলে তাতে বুকে দিয়ে আগলান। তা কাজটা কি? এবার ভুবনেশ্বরী থতমত খায়। কাজটা কি সেটা নিভাননীর সামনে বলা সঙ্গত কি না এতক্ষণে খেয়াল হয়। আসলে এসেছে সে সুকুমারীর কাছে একখণ্ড লেখা কাগজ নিয়ে, যে কাগজের হিজিবিজি রেখাগুলো এক দুর্বোধ্য ভ্রুকুটি হেনে তার দিকে ক্রমাগত তাকিয়ে আছে আজ কদিন থেকে। সত্যবতীর লেখা একখণ্ড কাগজ। জিনিসটা ভুবনেশ্বরীকে বড়ই ভাবিয়ে তুলেছে। ঘরের কোণে ঘাড় গুঁজে লিখছিল সত্যবতী। হঠাৎ বুঝি ঠাকুর দালানে কুমোর এলো এই বার্তা শুনে ছুটে চলে গিয়েছিল নেড়ু, পন্নী আর আরও কুচুকাচাদের সঙ্গে, কাগজখানা চৌকিতে পাতা শেতল পাটির তলায় গুঁজে রেখে। ভুবনেশ্বরী কৌতূহল পরবশ হয়ে পাটিটি ঈষৎ উঁচু করে তুলে দেখতে গিয়েছিল, কেমন আখর সত্যর হাতে, কিন্তু দেখতে গিয়েই স্তম্ভিত হয়ে গেল। গোটা গোটা আখরে ঠিক পয়ারের ছাদে এ কি লিখছিল সত্য? নকল করছিল? কিন্তু নকল করবে যদি, তো সামনে বই খোলা ছিল কই? সর্বনেশে মেয়ে নিজেই পয়ার বাঁধছে নাকি? ভয়ে বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল ভুবনেশ্বরীর। কিন্তু কাকে দেখিয়ে রহস্যের মীমাংসা হবে? রামকালীকে তার বড় ভয়। রাসুকে বলতে গেলে 5 কান হবার সম্ভাবনা। তাছাড়া বাড়িতে আজ যারা লিখন পরনক্ষম সকলেই তো ভুবনেশ্বরীর শ্বশুর ভাসুর। ভেবে আর কুল কিনারা পাচ্ছিল না বেচারা। তারপর সহসাই মনে পড়ল সুকুমারীর কথা। সুকুমারী পড়তে জানে। বামালটা সরিয়ে ফেলে সুকুমারীর কাছে আসার তাল খুঁজছিল সে 2-3 দিন থেকে। আর চোখে দেখেছে সত্য কখন এক সময় শীতল পাটি উল্টে লণ্ডভণ্ড করে খোঁজাখুঁজি করছে, আবার ধুত্তর বলে নতুন কাগজ নিয়ে বসেছে। সে কাগজে আর কোন রহস্যের রেখা এঁকেছে সত্য, একথা ভুবনেশ্বরীর অজ্ঞাত। জিজ্ঞেস করতে গেলে সত্য মারমুখী হয়। বাড়ির লোকের জ্বালায় যে এক দণ্ড নিরিবিলিতে বসবার জো নেই তার, একথা স্পষ্ট গলায় ঘোষণা করতে বাধে না সত্যবতীর। অতএব এই টুকরোটুকুই ভরসা। ঘাড় গুঁজে কি এত লেখে সে জানবার জন্য মায়ের মন নানা কারণে ব্যাকুল হয়। ব্যাকুল হয় কৌতূহলে, ব্যাকুল হয় আশঙ্কায়। সত্যকে যে শ্বশুর বাড়ি যেতে হবে। হায়, সত্য যদি ভুবনেশ্বরীর মেয়ের না হয়ে ছেলে হতো, বাপের উপযুক্তই হতো। কিন্তু ভুবনেশ্বরীর কপালে এক তরকারি নুনে বিষ। একটা সন্তান, তাও মেয়ে। কি গো ঠাকুরছি, বাক্কি উক্কি নেই কেন? নিভাননী অবাক হয়। এত কুণ্ঠা কিসের? গরিব ননদ নয় যে আশঙ্কা করবে ধার চাইতে এসেছে ভাজের কাছে। আর চেপে রাখা চলে না, ঢোক গিলে বলতেই হয় ভুবনেশ্বরীকে।
এসেছিলাম ছোট বউয়ের কাছে, একটা কাগজ পড়ানোর দরকার ছিল। কাগজ? নিবারুনি আকাশ থেকে পড়ে। কাগজ কিসের? কোনো পাট্টা কবলা নাকি? না না, ওমা সে কি, সেসব আমি পাবো কোথায়? এই একটু চিঠির মতো। চিঠির মতন? সেটা আবার কি বস্তুর ঠাকুরজি? আর সে পড়ানোর লোক তোমার বাড়ি হাটকে একটা পুরুষ বেটা ছেলে কাউকে পেলে না? 7 পাড়া ডিঙ্গিয়ে একটা মেয়ে মাগির কাছে পড়াতে এলে? কিছু গোপন বুঝি? সুকুমারী গিয়েছে ডাব কাটতে। ভুবনেশ্বরী অসহায়ভাবে একবার এদিক ওদিক তাকিয়ে সহসায় দ্বিধা ঝেড়ে ফেলে বলে ফেলে, কি যে বলো বড় বউ, গোপন আবার কি? এই সত্যর একটু লেখা। বলি অষ্টপ্রহর কি এত লেখে বসে দেখি তো। বাড়িতে কাউকে দেখলে রসাতলে করবে ও মেয়ে। নিবারুনি কানে আসতে বাকি ছিল না সত্য লেখাপড়া করছে, তবু অজ্ঞের ভানে বলে, বলো কি ঠাকুরছি, সত্যও কি তার ছোট মামির মতন লেখাপড়া করছে? কালে কালে কি হলো? বলো কি ঠাকুরছি, সত্যও কি তার ছোট মামির মতো লেখাপড়া করছে? কালে কালে হলো কি? বলি মেয়ে কি তোমার সামলায়েটে কাছারি যাবে? সবাই তো তোমার ভাইদের মতো ভালো মানুষ নয় যে যা ইচ্ছে তাই চলে যাবে। শ্বশুররা এ খবর টের পেলে? কি করবো বড় বউ, জানোই তো তোমাদের ননদকে। এমন এক জেদি, মেয়ে বলল পড়বে তো পড়ুক। মেয়ে আকাশের চাঁদ চাইলে চাঁদ পেড়ে আনতে যাবেন এমন মানুষ। তাই তো ভাবলাম কি লেখে বসে বসে দেখি। ছেলে বুদ্ধি। বড় একটা পাথর বাটিতে ডাবের জল নিয়ে এসে দাঁড়ালো সুকুমারী। ও বাবা কত, এত পারবো না ছোট বউ, একটু ঢেলে নাও, বলে ভুবনেশ্বরী। খাও না, রোদে এসেছ। তা হোক, অতটা নয় বাবু। অগত্যায় খানিকটা ঢালাঢালি করতে হলো সুকুমারীকে। ভুবনেশ্বরী ইত্যবসরে ব্যাপারখানাকে লঘুর পর্যায়ে ফেলবার বুদ্ধিটা এঁটে নিয়েছে। তাই ডাবের জলে চুমুক দিয়ে ঝট করে বাঁ হাতের মুঠো থেকে কাগজের টুকরো এগিয়ে দিয়ে বলে, এই নাও বিদ্যাবতী বউ, পড়ো দেখিনি এটা। আমরা তো সব চোখ থাকতেও অন্ধ। জন্ম জন্ম যেন অন্ধই থাকি বাবা, নিভাননী বিষ মুখে বলে। যে জাতের 10 হাত কাপড়ে কাছা নেই তাদের আবার এত চোখ কান ফোটার দরকার কি? বলে কিন্তু নতুন জিনিসটার ওপর এমনভাবে হুমড়ে পড়ে দেখে মনে হয় চোখ কান থাকলে মুহূর্তে গ্রাস করে ফেলত। ভুবনেশ্বরী যাই বলুক, জিনিসটাই যেন রহস্যের গন্ধ। সুকুমারী কাগজখানা উল্টে পাল্টে বলে, কি এ? কি তা আমি বলবো কেন, তুমিই বলো। কৌতুকের হাসি হাসে ভুবনেশ্বরী। এটা তো দ্বিপদী ছন্দের দেবী বন্দনা দেখছি। কার লেখা? খুব ভালো হাতের লেখা তো। ত্রিপদী ছন্দ শব্দটা বুদ্ধিগ্রাহ্য নয়, কিন্তু দেবী বন্দনা কথাটার অর্থ জানা। তাই ভুবনেশ্বরী বুক থেকে যেন একটা পাহাড় নেমে যায়। তবে জিনিসটা দর্শনীয় নয়। পড়ো তো শুনি। সুকুমারী একটু শঙ্কিত দৃষ্টিতে বড় ভাজের দিকে তাকায়। নিবারুনির সামনে পড়া, তিনি এটাকে কোন আলোয় নেবেন? গুরুজনের প্রতি অসম্মাননা। কিন্তু নিবারুনিই অভয় দেন। নাও পড়োই শুনি, হাবা কালা কানা অন্ধদের একটু জ্ঞান দাও। অতএব সুকুমারী একটু কেশে একটু ইতস্তত করে পড়ে। এসো মা জননী দুর্গে ত্রিনয়নী, এসো এসো শিবজায়া, সন্তানের ঘরে এসো দয়া করে, মহেশ্বরী মহামায়া। তোমারে হেরিতে আশা ভরা চিতে হয়েছি আকুল হয়ে, আসিবে মা তুমি এই মর্তভূমি পুত্র কন্যা সাথে লয়ে। একটি বৎসর শূন্য আছে ঘর, দুঃখে আছে নিরবধি, দিবস রজনী কাটে দিনগুলি,
কবে দিন দেবে। ও মা, এ কি, শেষ নেই যে? সুকুমারী অবাক হয়ে বলে, এ স্তোত্তর কোথায় পেলে ঠাকুরজি? আর বলো কেন। ভুবনেশ্বরী কুণ্ঠা দমন করতে হাত পাখাখানা তুলে জোরে জোরে নাড়তে নাড়তে বলে, সত্যর কীর্তি লিখছিল। কুমোর এসে কাঠামো বাঁধছে শুনে ফেলে দিয়ে ছুটে গেল। আমি কুড়িয়ে তুলে। তার নকল করেছে কোত্থেকে? সকৌতূহলে প্রশ্ন করে সুকুমারী। নকল করেছে তা তো মনে হলো না ছোট বউ। ভুবনেশ্বরী যাকে বলে দোনামোনা করে সেই সুরেই বলে, ও মুখপুরি নির্যশ নিজেই বেঁধেছে। কি যে বলো ঠাকুরছি! সুকুমারীর কণ্ঠে অবিশ্বাস। নিজে বাঁধবে কি? অতটুকু মেয়ে এসব কথার মানে জানে? জানে না কি করে বলি বউ। মুখপুরি লুকিয়ে লুকিয়ে তোমার নন্দাইতের কবরেজি শাস্ত্রের বইগুলো পর্যন্ত টেনে পড়তে বসে। সে কথা আলাদা, পারুক না পারুক আম্বা করে বসে, কিন্তু ছন্দ বেঁধে আখর মিলিয়ে এত বড় স্তোত্তর তৈরি কি সোজা নাকি? ছোট বউয়ের এই অবিশ্বাসের সুর ভুবনেশ্বরীকে ঈষৎ থতমত করছিল। কিন্তু মেঘ উড়িয়ে দিল নিভাননী। সে নিজে এতক্ষণ মুখে আষাঢ়ের মেঘ নামিয়ে ছোট জায়ের অবলীলাক্রমের দিকে তাকিয়েছিল। সুকুমারীর কথা শেষ হতেই হাত ঝেড়ে বলে উঠল নিভাননী, তা এতে আশ্চর্য হবার কি আছে ছোট বউ? ঠাকুরঝি মনে বেদনা পাবে তাই রেখে ঢেকে বলা? ঠাকুরঝির ওই মেয়ে কি সোজা? কতদিন আগে ভোঁদার নামে ছড়া বাঁধেনি ও? এ নয় মা দুর্গার নামে বেঁধেছে। তবে ভাবনার কথা বটে, ঠাকুর জামাইয়ের দবদবায় আমরা 10 জনা নয় মুখে চাবি দিয়ে আছি, কিন্তু কুটুম তো আর মানবে না। একবার টের পেলে। কথা শেষ হলো না। মোক্ষদার হন্তদন্ত মূর্তি দেখা গেল খোলা দরজার সামনে। চলে এসো মেজ বৌমা, ঝটপট চলে এসো, ওদিকে এক কাণ্ড হয়েছে। কাণ্ড হয়েছে? কি সেই কাণ্ড? ভুবনেশ্বরীর মুখে কথা জোগায় না, হাঁ করে তাকিয়ে থাকে। সুকুমারী তো আগেই ঘোমটা টেনে বসেছে। তবে নিভাননীর কথা আলাদা, এ বাড়ির গিন্নির পোস্টটা তার। এদিকে এগিয়ে বলে, কিসের কাণ্ড মামিমা? আর বলো না বাছা, সইয়ের বাড়িতে বসেছি কি না বসেছি, রাখাল ছোড়া রনপা নিয়ে হাজির। কি সমাচার? না শিগগির চলো, সত্য শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। ভাগ্যিস দিদিকে বলে এসেছিলাম সইয়ের বাড়ি যাচ্ছি। না, মোক্ষদার কথা শেষ হতে পারে না, সহসা ভুবনেশ্বরী ডুকরে কেঁদে উঠেছে। ও মা, ও কি কাঁদছো কেন মেজ বৌমা? চলো চলো, আপিক্ষের সময় নেই। কিন্তু চলবে কে? ভুবনেশ্বরী শুধু দু পাখানাই নয়, সমস্ত লোমকূপগুলো পর্যন্ত যে অবশ হয়ে গেছে। সত্য শ্বশুর বাড়ি থেকে লোক? অতএব আর সন্দেহ কি যে সমস্ত জানাজানি হয়ে গেছে। তাছাড়া আর কি অর্থ থাকতে পারে এরকম বিনা নোটিশে হঠাৎ শ্বশুর বাড়ির লোক আসা? কোথায় যে ঘর সত্য বিভীষণ আছে, সে গিয়ে লাগিয়ে দিয়েছে সত্যর ওই মারাত্মক অপরাধের কথা আর সত্যর বাপের ওই ভয়ানক দুঃসাহসের খবর। এরপর এরপর আর কি? ভুবনেশ্বরী ভাবতে পারে না, শুধু ডুকরানোটার মাত্রাটা বাড়িয়ে বলে ওঠে, ওগো পিসিমা গো, তুমি আমাকে এখানে মেরে ফেলে রেখে যাও, বাড়ি অবধি যেতে পারবো না আমি। আহা, অধৈর্য কেন হচ্ছ মেজ বৌমা? মোক্ষদা দেহটাকে প্রায় উল্টোমুখো ঘুরিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, এখন কি অধৈর্যের সময়? এক্ষুনি না যেতে পারো, একটু সামলে নিয়ে ভেজের সঙ্গে যেও। আমি চললাম। পা তো আমারও কাঁপছে, কে জানে কি বার্তা নিয়ে এসেছে। তা বলে কর্তব্য ত্যাগ করা তো চলে না। আচ্ছা, আমি এগোলাম। রনপা ব্যতীতই রয়ন পায়ের বেগে অদৃশ্য হয়ে যান মোক্ষ। ভুবনেশ্বরী যখন
নিভাননের সঙ্গে সন্তর্পণে খিড়কি দরজা দিয়ে ঢুকল, তখন বাড়ির চেহারা নিথর, নিস্পন্দ, যেন এইমাত্র কেউ একটা শোক সংবাদ পাঠিয়েছে। তাহলে নিভাননী ফিসফিস করে বলে, বাড়ি এমন থমথমে কেন বলো তো ঠাকুরঝি? মন তো ভালো নিচ্ছে না, আর পোড়া মনের স্বধর্মই তো কুগাওয়া। জামাইয়ের কিছু দুঃসংবাদ নেই তো? আধমরা মানুষটাকে 14 আনা মেরে নিভাননী হৃষ্ট চিত্তে উঠোনে পা দিয়ে এদিক ওদিক তাকায়। দালানে কারা যেন নিঃশব্দে জটলা করে বসে রয়েছে। ঘোমটা দিয়ে বোধ করি সারদা ঘুরোঘুরি করছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলোরও পাত্তা নেই। এসো ঠাকুরঝি, উঠে এসো, নিয়তি যা করবে তা সইতেই হবে। এখন দেখি গে চলো কার কি হলো। নিভাননী নিজে বুঝতে পারুক না পারুক, তার অবচেতন মনের একটা ফটোগ্রাফ নিতে পারলে সেখানে একটা প্রত্যাশার ছবি দেখতে পাওয়া যেত। জামাইটির কিছু হলেই যেন প্রত্যাশাটি পূর্ণ হয়। নন্দাইয়ের দবদবা সেই গহন গভীরে যে একটা অনির্বাণ দাহ সৃষ্টি করে রেখেছে, সেটাও বুঝে কিঞ্চিৎ শীতল হয় এমন একটা কিছু বলে। ভুবনেশ্বরী কিন্তু দাওয়ায় উঠে দালানের চৌকাঠ পার হবার সাহস সঞ্চয় করতে পারে না। উঠোনের পৈঠেই বসে পড়ে বলে, আমার হাত পা উঠছে না বড় বউ, তুমি দেখো গে। শোনো কথা, তুমি এখানে এমন করে বসে থাকলে চলবে কেন? ভীমের গদা বুকে পড়লেও তো বুক পেতে নিতে হবে ঠাকুরঝি। কণ্ঠস্বর সহানুভূতিতে কোমল হয়ে আসে নিভাননীর। চলো আমি তোমায় আগলে দাঁড়াই গে। ভয় যতই তীব্র হোক, ভয়ের আকর্ষণটাও যে তত ধিক তীব্র। কাজে কাজেই উঠে পড়ে ভুবনেশ্বরী। আস্তে আস্তে দাওয়ায় উঠে দালানের কোণটার দিকের একটা জানলায় উঁকি মারে। নিভাননী অবশ্য দরজায় পৌঁছেছে। কিন্তু ব্যাপারটা কি হলো? ভালো মন্দের তো কিছুই দেখাচ্ছে না। অন্তত সত্তর শ্বশুরবাড়ি থেকে আগতা হিষ্ট পুষ্টাঙ্গী রমণীটির হিসেবে তো মনে হচ্ছে পুরোপুরিই ভালো। হয় কোনো দাসী, নচেত নাপিত মেয়ে, এছাড়া আর কেই বা আসবে। যেই হোক, আপাতত তার আদরটা প্রায় মহারানীরই মতো। জল খাওয়াতে বসানো হয়েছে তাকে। চারিদিকে ঘিরে বসে আছেন দিনতারিণী, কাশেশ্বরী, মোক্ষদা, শিবজায়া, ছোট জেঠি, তাছাড়া প্রতিপালিতার ঝাঁক। সকলের মুখের চেহারাতেই একটা ভক্তি, বিনম্র সমীহ ভাব। আর মধ্যমণিটির মুখচ্ছবিতে অহংবোধের দীপ্ত মহিমা। তার সামনে কানা উঁচু বড় সড়ো পাথরের খোঁড়া, তার মধ্যস্থলে মন্দিরাকৃতি শুকনো চিঁড়ের স্তূপ, পাশে একটা উঁচু কালো পাথরবাটি ভর্তি দই এবং সন্নিকটে একখানি আঙট কলার পাতে স্থাপিত চড়াখানিক চাটিম কলা, গন্ডাচারেক দেদমন্ডা, এক রাশ ফণি বাতাসা এবং ক্ষীরের ছাঁচ, চন্দ্রপুলি, নারকেল নাড়ু, বেসন নাড়ু ইত্যাদি বেশ একটি বড় গোছের সম্ভার। অর্থাৎ ঘরে সংসারের যত প্রকার মিষ্টি বস্তু ছিল সব কিছু দিয়ে তুষ্ট করার চেষ্টা চলছে কুটুমবাড়ির নাপিতিনীকে। হ্যাঁ, নাপিতিনী। মালুম হয় দিনতারিণীর কথাতেই। নিতান্ত কাকুতি ভরা কণ্ঠে বলছেন তিনি, আর একটুখানি চিড়ে দিই না নাপিত বেয়ান? আর বেয়ান নিবা কেন? হিসেবে তো মেয়ের সুবাদ হচ্ছ, মেয়ে বলি। আর দুটো চিড়ে একেবারে মেখে জব্দ করে নাও মেয়ে, দইয়ে ভিজলে ও আর কটা সে কোন ভোরে বেরিয়েছ, রোদে একেবারে মুখ চোখ সিঁটিয়ে গেছে। ভুবনেশ্বরী
বোধ করি বিহ্বলতার বশেই জানলা ছাড়তে ভুলে গিয়েছিল। নিষ্পলক নেত্রে ঠায় তাকিয়েছিল সেই দেবী মূর্তি আর তার নৈবেদ্যের দিকে। হঠাৎ একসময় পেছনে একটা মৃদু কণ্ঠের আভাসে চমকে ফিরে তাকালো। পিছনে সারদা। এখানে দাঁড়িয়ে কেন মেজ ঠাকুমা? দাঁড়িয়ে কেন? এমনি। ঘরে ঢুকতে পা উঠছে না। ও কেন এসেছে বড় বৌমা? কেন আর? সারদা অস্পষ্ট ম্রিয়মাণ গলায় বলে, এসেছে মস্ত উদ্দেশ্য নিয়ে। বউ নিয়ে যাবার বার্তা পাঠিয়েছেন তারা। আশ্বিন পড়লেই নিয়ে যাবেন বলেছে। আশ্বিন পড়লেই? বলো কি বড় বৌমা? এ কদিন বাদ? তাই তো বলছে। একেবারে নাকি পুরুত দিয়ে দিন দেখিয়ে পাঠিয়েছেন তারা। কিছুক্ষণ স্তব্ধ থেকে ভুবনেশ্বরীর বুক চিরে একটা প্রশ্ন ওঠে, সত্য টের পেয়েছে? তার পায়নি? কি করছে? তা তো জানি না খুড়িমা। ভয়ে ভয়ে ঘরে গিয়ে সেধিয়েছে বোধ হয়। আমি যে বাড়ি ছিলাম না এটা কেউ টের পেয়েছে? এবার সারদা একটু সত্য গোপন করে, বলতে পারছি না মেজ খুড়িমা। বোধ হয় পায়নি কেউ। গোলমেলে ব্যস্ত আছেন সবাই। সত্য কথা বলা চলে না, কারণ অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে যে ধরনের আলোচনা হয় সেটা যথাযথ প্রকাশ করলে লাগিয়ে দেওয়া ভাঙিয়ে দেওয়ার পর্যায়ে পড়ে। ব্যস্ত থাকলেই বাঁচো। ভুবনেশ্বরীর আর একটা দীর্ঘশ্বাস বাক্য উচ্চারণ করে, কিন্তু এখন হঠাৎ এ কি বিপদ বড় বৌমা? বড় বৌমা কিছু বলার আগেই নাপিত মেয়ের মাজা ঘষা চাঁচা গলাটি ধ্বনিত হয়। বাপ বাড়ি নেই বলে মদ দিতে ছুতো করছো নাকি মামিমা? আমি তো আর আজই যাচ্ছি না। আমাকে এ মাসের কটা দিন এখানে থেকে একেবারে আশ্বিনের ৩রা তারিখ নিয়ে যেতে বলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।